ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকো এবং হোমিওপ্যাথি চিকিৎসাকে নতুন আঙ্গিকে কনস্টিটিউশনাল মোডে করার চেষ্টা করছো তাদের শেখানোর জন্য। সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলি ইউটিউবে দেখে থাকেন তাদেরকে হোমিওপ্যাথির সাফল্য অবহিত করার জন্য। কার্সিনোমা বা ক্যান্সার একটা ভয়ঙ্কর রোগ। বিশ্বে যত মানুষ মারা যায়, হার্ট অ্যাটাক, ব্রেন আর সেরিব্রাল স্ট্রোক এবং ক্যান্সার, এই তিনটে রোগেই তো ম্যাক্সিমাম লোক মারা যায়। কিন্তু এই তিনটে রোগের কোনো ভাইরাস নেই, কোনো ব্যাকটেরিয়া নেই। ডায়াবেটিসে অনেক লোক মারা যায়। সবথেকে অবাক কাণ্ড, ব্লাড প্রেশার, ইনফেকশাস ডিজিজ, যেমন ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, তাদের আক্রমণে লোক মারা যায়। কিছুদিন আগে পৃথিবীতে তার শোরগোল পড়েছিল করোনা ভাইরাস, কোভিড ভাইরাস, জীবাণু, মাম্পস, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাফ, ইনফ্লুয়েঞ্জা, প্লেগ, লেপ্রোসি, গনোরিয়া, সিফিলিস, এইডস, এনকেফেলাইটিস, টিটেনাস, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি, এইসব রোগে ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করছে, হোস্ট হিসাবে, আশ্রয়স্থল হিসাবে মানুষের শরীরকে গ্রহণ করছে। তারা কুড়ি করে খাচ্ছে, শরীরের যন্ত্রপাতি শেষ করছে। কিন্তু কিছু রোগ যাদের ভাইরাস নেই, ব্যাকটেরিয়া নেই, জীবাণু নেই, ক্যান্সার, সেরিব্রাল স্ট্রোক, করোনারি স্ট্রোক, হার্টের স্ট্রোক, ব্রেনের স্ট্রোক, ডায়াবেটিস, হাইপারটেনশন, তাতেও বহু লোক মারা যাচ্ছে। এটি আরও দুঃখের যে কোনো ভাইরাস নয়, শরীরের গণ্ডগোলের জন্যে। করোনারি স্ট্রোক, হার্ট রক্ত পাচ্ছে না, নিজে খাবার পাচ্ছে না, সে রাঁধুনির কাজ করছে, সবাইকে খাবার দিচ্ছে, যখন নিজে রক্ত পাচ্ছে না, হার্টের যে করোনারি আর্টারি তার ব্লক হয়ে গেছে, হার্ট নিজে খাবার পাচ্ছে না, পরে করোনারি ডেফিসিয়েন্সি ডিজিজ। সেরিব্রাল স্ট্রোক, রক্তচাপ বেড়ে গেছে, ব্রেনের ভিতরে সমস্ত শিরা উপশিরা দিয়ে হু হু করে রক্ত চলছে, শিরা এক সময় ফেটে গিয়ে রক্ত জমে গেল, প্যারালাইসিস হয়ে গেল, তিলে তিলে মরল বা কখনো এক চান্সে মারা যেতে পারে। ডায়াবেটিস মেলিটাস শুকিয়ে মানুষকে সব যন্ত্রপাতি শেষ করে মারে। ক্যান্সার গ্রোথ, ক্যান্সার মানে টিউমার। নর্মাল একটা বাচ্চা অবস্থায়, ভ্রূণ থেকে যখন বাচ্চা থেকে যখন মানুষ বড় হয়, তখন তার সেল ডিভিশন হয়, একে বলে ডাক্তারিতে সেল ডিভিশন, কোষের বৃদ্ধি হয়। বৃদ্ধির একটা নিয়ম আছে, 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, কিন্তু এই নিয়ম মানে না। সেই রোগটার নামই হলো ক্যান্সার। ক্যান্সার আলাদা কোনো রোগ নয়। পরিবর্তনশীলতা, নিয়মে চলে না, তাই ক্যান্সার মিনস টিউমার। কোনো জায়গায় অস্বাভাবিক গ্রোথ আরম্ভ হয়ে যাবে, দুটো জায়গায় 4টে সেল বাড়বে, 4টে থেকে 8টা বাড়বে, 8টা থেকে 32টা বাড়বে, 32 থেকে 64 বাড়বে, এবং সেইভাবে আস্তে আস্তে সেই যন্ত্রকে চেপে পাশের যন্ত্রে চলে যাবে। এই গ্রোথ টেন্ডেন্সি ক্যান্সার, এবং একটার পর একটা অর্গানকে ধরতে থাকে। কোনো ব্যাকটেরিয়া না, ভাইরাস না, ইনফেকশন না, শুধু সেল বৃদ্ধি, কোষ বৃদ্ধি করে সবাইকে শেষ করতে চাইবে। এখন ক্যান্সারের কি হোমিওপ্যাথির চিকিৎসা আছে? একটা লাখ টাকার প্রশ্ন। হোমিওপ্যাথিক চিকিৎসাও কতটুকু বোঝে, সাধারণ মানুষও কতটুকু বোঝে? ইয়েস, ক্যান্সার হ্যাজ দ্য অ্যান্সার ইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। কীরকম ট্রিটমেন্ট আছে সেটা না জানার জন্যে অনেক রোগীও ভুল করে, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাও ভুল করে। ক্যান্সার যখন বংশে প্রচুর আছে, মায়ের ছিল, বাবার ছিল, দাদুর ছিল, মামার ছিল, তার মানে হেরিডিটারি, দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু ক্যান্সার। সেই ছোটো বাচ্চার বা মাঝবয়সী যুবক, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো অর্গানে। তাহলে আমরা যখন ছোটো থেকে হোমিওপ্যাথির চিকিৎসকরা কোনো বাচ্চাকে দেখছি বা কোনো মানুষকে দেখছি, কেস লিখি আমরা গুছিয়ে। কেস লিখতে গিয়ে যখন দেখছি যে বংশে 4 জন, 5 জন, 3 জনের ক্যান্সার ছিল, আমরা পরিবারকে সচেতন করে দিই, তোমার কিন্তু ফনাতলা সাপ একটা শরীরের ভিতর লুকিয়ে আছে, যে কোনো সময়ে ক্যান্সার তোমাকে যে কোনো অর্গানে হতে পারে। যদি যত্ন না হয়
লিভারের যত্ন না করো, লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্রোস্টেট ক্যান্সার, অল্প অল্প রক্ত প্রস্রাব বেরোচ্ছে বা প্রোস্টেট বেড়েছে, তুমি যদি যত্ন না করো, চিকিৎসা না করো, প্রোস্টেট ক্যান্সার হতে পারে। কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ইউটেরাসে ক্যান্সার হতে পারে। তো ফ্যামিলিতে থাকলে হোমিওপ্যাথির চিকিৎসা কী হবে? ওই ছোটোবেলা থেকে যখন সে ক্যান্সারের জন্য আসেনি, অন্য রোগের জন্য এসেছিল, মাথা ব্যথার জন্য এসেছিল, প্রেশারের জন্য এসেছিল, বাতের ব্যথার জন্য এসেছিল, ঠিক মতন গুছিয়ে যদি আমরা কনস্টিটিউশনাল তার ট্রিটমেন্ট করতে পারি, তার ক্যান্সার হয়তো আটকে দেওয়া যেতে পারে, হয়তো ভবিষ্যতে তার ক্যান্সার না হতে পারে। এই একটা আমাদের চিকিৎসা আছে। 2 নম্বর চিকিৎসা হচ্ছে, যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেছে, কোনো একটা পার্টে এমন জায়গায় হয়েছে, কেটে বাদ দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া যেতে পারে, রেডিয়াম থেরাপি করা যেতে পারে। ব্রেস্টে হয়েছে, একটু কেটে বাদ দেওয়া যেতে পারে। জরায়ুতে একটু হয়েছে, কেটে বাদ দেওয়া হতে পারে। হাতে একটা হয়েছে, হাতের আঙুল কেটে বা হাত কেটে বাদ দিলে বেঁচে যাবে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেকে সময় নষ্ট করে রোগীর সর্বনাশ করছে। এইটা কিন্তু কেউ করবে। হ্যানিম্যানের যুগ থেকে হোমিওপ্যাথি আজ অনেক দূরে চলে এসেছে। 1800 সালের অন্ধকারের যুগ আজ নেই। মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। হ্যানিম্যান যে সময় অ্যালোপ্যাথিক চিকিৎসার সমালোচনা করছিলেন, সেখানে সেগুলো চিকিৎসাই ছিল না। প্রেশার বেড়েছে মানে কেটে রক্ত বের করে দাও, পাগল হয়েছে তাকে ঝুলিয়ে পেটাও, সেই চিকিৎসা নেই। অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কথায় কথায় যারা সমালোচনা করে, তাদের জেনে রাখতে হবে, আগেকার দিনে কিছু হাতুড়ে ডাক্তারদের হোমিওপ্যাথিক বই পড়ে তারা অ্যালোপ্যাথিক চিকিৎসকদের সমালোচনা করে। আজকের অ্যালোপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের চিকিৎসা সময়ের নয়, অনেক অ্যাডভান্স, অনেক টেকনোলজি। ব্রেনের ভিতরে রক্ত জমে গেছে, রাতারাতি কেটে অপারেশন করে রক্তটা বের করে মানুষকে বাঁচানো যাচ্ছে। একদিকে ব্রেস্টে ক্যান্সার সবে আরম্ভ হচ্ছিল, তাড়াতাড়ি কেটে বাদ দিয়ে রেডিয়াম থেরাপি দিয়ে তাকে বাঁচানো যাচ্ছে। এইটা হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেকে না বুঝে পচিয়ে গলিয়ে বহু মানুষকে সর্বনাশ করেছে। তাই যখন ক্যান্সার সবে আরম্ভ হয়েছে এবং কোনো অর্গানকে বাদ দিলে বা একটু কেটে কাটছাট করে রেডিয়াম থেরাপি দেওয়া যেতে পারে, প্লিজ ডু নট ওয়েস্ট দ্য টাইম। এভরি পেশেন্টস লাইফ ইজ ভেরি ডেঞ্জারাস। রোগীকে নিজের বাড়ির লোক, নিজের বাবা মা ভাই বোন মনে করতে হবে। অবিলম্বে তাকে অ্যালোপ্যাথিক সায়েন্সে, মেডিকেল সায়েন্সে পাঠাতে হবে এবং অঙ্কোলজিস্টদের সাহায্য নিতে হবে, সে লোকটা কিন্তু বেঁচে যাবে। আমি দেখেছি আমাদের কলকাতায় ব্যানার্জিয়ান কোম্পানি যারা বড় বড় ঢাকঢোল পেটাতো, সেই সব মালগুলো বহু মানুষকে, আমি বলে দিয়েছি রোগীকে ক্যান্সার আপনার এটা ইমিডিয়েটলি অপারেশন করান, জরায়ুতে টিউমার ধরা পড়েছে, তারা বড় ডাক্তার শুনে ব্যানার্জিয়ান কোম্পানিদের কাছে গেছে। আমি পরে দেখেছি সেই রোগী পচে গলে মারা গেছে। তো কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকরা এটা করবেন না। আমার ভিডিও যারা দেখেন, সাধারণ মানুষকে অবহিত করছি, অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসকরা যদি বলে থাকেন আপনার এখানে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, কেটে বাদ দিলে বেঁচে যাবেন, তার কথা বিশ্বাস করুন। হোমিওপ্যাথ চিকিৎসকদের কথা বিশ্বাস করবেন না, আপনাকে পচিয়ে গলিয়ে মারবে। মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেই সব জায়গায় স্কোপ আছে, সামান্য আরম্ভ হচ্ছে, ইমিডিয়েটলি তার লাইফটা বেড়ে যাবে। আমি বহু কেস পাঠিয়ে দিই, বাঁচানোর চেষ্টা করি। অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা এখানে সর্বনাশ করে চলেছে। তাহলে হোমিওপ্যাথির স্কোপ 1 নম্বর বললাম, যখন ক্যান্সার হয়নি, বংশে প্রচুর আছে, সেই ক্ষেত্রে তাকে বুঝিয়ে যদি চিকিৎসা করা যায়, রোগী যদি করে, এমনকি রোগী ভালো আছে, মাথা ব্যথা নিয়ে এসেছিলো, বললো ডাক্তারবাবু আমি তো ভালো আছি, আমার কাছে চিকিৎসা লাগবে, তাকে বোঝাতে হবে যে তোমার এই বংশে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা তোমার আছে, তুমি ভালো থাকলেও 2 মাস 3 মাস 4 মাস পর পর আমার কাছে একটু চিকিৎসা করো। করলে করবে, না করলে আমাদের আর কি করার আছে। তাহলে ক্যান্সারের আমাদের আর একটা জায়গা হচ্ছে যেখানে বয়স হয়ে গেছে, যেখানে অপারেশন হবে না, অপারেশন অ্যালোপ্যাথি অঙ্কোলজিটা করতে পারছে না, হার্টের কন্ডিশন ভালো নেই, ব্লাড প্রেশার ভালো নেই, সুগার বেড়ে আছে, তখন আমি করতে হবে, আর উপায় নেই। তাহলে সেই ক্ষেত্রে যখন পেশেন্টকে অ্যালোপ্যাথি চিকিৎসায় কিছু করা যাচ্ছে না, তখন আমরা অবশ্যই চেষ্টা করব তার লাইফটাকে বাড়ানো যেতে পারে। তার সেলসটাকে, পজিটিভ সেলসটাকে নেগেটিভ করতে পারবো না, ম্যালিগন্যান্ট সেলসটাকে আমি বেনাইন করতে পারবো না, কিন্তু রোগীকে ভালো রাখতে পারবো, তার লাইফ অফ স্প্যানকে ভালো রাখতে পারবো। বয়স হয়ে গেছে, রোগী অপারেশন করতে বাড়ির লোক পাচ্ছে না, কিংবা টাকা এত 5 লাখ 10 লাখ জোগাড় করা সম্ভব হচ্ছে না, ভালো রাখতে পারবো। এইটা ভূমিকাটা দিলাম এই কারণেই, কারণ এই যে ভদ্রলোক আমার সামনে বসে আছেন, ওনার ক্যান্সার অফ দ্য এন্ট্রাল পার্ট অফ দ্য স্টোমাকের নিচের দিকে ক্যান্সার হয়েছিল, কেটে বাদ দিয়ে জোড়াতালি দেওয়া এই বয়সে ওনার পক্ষে সম্ভব ছিল না। টাকা পয়সার ব্যাপার শুধু নয়, বয়সের সাথে সাথে পারমিটও করবে না শরীর। ওনাকে ভালো রেখেছি,
সেই জন্যই দেখা থেকে এই ভূমিকাটা আমি বললাম। তাহলে এটা কোন স্টেজ? আমি যে গল্পগুলো বললাম এনার পক্ষে অপারেশন সম্ভব ছিল না। এনার যদি অনেক আগত 30, 35, 40 বছর বয়স হতো, শরীর পারমিট করতো, হয়তো ওইটুকু জায়গা বাদ দিয়ে জুড়ে দিত, যাকে বলা হয় গ্যাস্ট্রোজেজুরোস্টমি, অল্প একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি। এখন ওনার পক্ষে সম্ভব না, অপারেশন টেবিলেই মারা যাবে, শরীর ধকল নিতে পারবে না, অ্যানেস্থেশিয়া নিতে পারবে না। এই যে সরোজগুপ্ত ক্যান্সার হসপিটালে ওনাকে দেখানো হচ্ছিল, সরোজগুপ্ত বান্ডিল বান্ডিল কাগজ আছে, আমি আগের দিনকে ভিডিও দিয়েছিলাম, এটা আগের দিন দিয়েছিলাম, ভিডিও নাম্বার আমার মনে নেই। এই যে ম্যালিগন্যান্ট অফ দ্য স্টমাক, লোয়ার পার্ট অফ দ্য স্টমাক, এই পেশেন্টকে আমি ভালো রেখেছি, উনি ভালো আছেন। বাংলাদেশের চট্টগ্রামে উনি থাকেন। চট্টগ্রামে আমি যখন গিয়েছিলাম আমার সাথে দেখা করার চেষ্টা করেছিল, যে কোনো কারণে দেখা করা সম্ভব হয়ে ওঠেনি, উনি আবার কষ্ট করে এসেছেন। তো আর দেখা করলেও লাভ কিছু হতো না, কারণ যারা ওখানে কিছু লোক আমাকে নিয়ে একটা ব্যবসা ফাঁদার চেষ্টা করেছিল। 4,000 5,000 টাকা দিন, সে মানুষের পক্ষে সম্ভব সবার পক্ষে, যে ব্যাপারে আমি অত্যন্ত জাতপরনায় দুঃখিত হয়েছি সেই সব কর্তৃপক্ষের কাছে। তো ব্যবসা নয়, মানুষকে ভালোবাসতে হবে। আমার রিজনেবল যেটুকু ফি আমি নিশ্চয়ই নেব, কিন্তু তাই বলে কলকাতা থেকে বড় ডাক্তার এনেছি বলে তুমি 5,000 দাও, 10,000 দাও, এই ব্যবসা করা যায় না। ব্যবসার নীতি মানসিকতা পরিবর্তন করতে হবে। তো এনার সিম্পল লাইকোপোডিয়াম, I prescribed lycopodium 0/1, 0/2, 0/4 and 0/5 and the patient is better. He came at the month of November, at the last time of November 26th. 26 নভেম্বর এসেছিল, উনি অনেক ভালো আছেন। ওনার lycopodium, why I had prescribed lycopodium? The patient was headstrong, desire for warm food, constipated, appetite present, but a few mouthfuls filled up the throat. অল্প খেলেই পেট ভরে যাচ্ছিল। All along the my patient was dictatorial in attitude and desire for sweets, warm food, constipation, headstrongs led me to conclude the selection of lycopodium. ভালো আছে। So this is the high time to prescribe the lycopodium next potencies, but in the meantime the patient has attacked by some flu, cough, cold, এখন একটা কাশি চলছে, তাই acute exacerbations হিসাবে আমি ফসফরাস এখন 0/1 দেবো on the basis of symptomatology, and after overcoming the phosphorus and the acute conditions of the patient, I shall go back again to my selected medicine lycopodium. So অনেকে এনেছিলেন আমাদের এই বন্ধু, এখানে থাকেন, বড় আশা করে উনি আমার ভিডিও দেখেন, ওনার সাক্ষাৎকার আমি একটু দিচ্ছি। আপনার রোগী তো ভালো রাখতে পেরেছি, আপনি খুশি আছেন, আপনি চর্চা করছেন, হোমিওপ্যাথি ভালোবাসেন, আপনাকে আমি এই সুযোগে পরিচয় করিয়ে দিলাম। প্রত্যেক দিন উনি আমার ভিডিও দেখেন এবং হোমিওপ্যাথির একজন অতিরিক্ত ভক্ত। আপনি তাহলে মোটামুটি ভালো আছেন সব দিক দিয়ে, শুধু এই কাশিটা রিসেন্টলি ডেভেলপ করেছে, কাশিটার ওষুধ আমি দিয়ে দিচ্ছি। আশা করছি এবারের ওষুধে আপনি আরও ভালো থাকবেন। অ্যালোপ্যাথিতে প্রচুর ওষুধ খেতে হচ্ছিল এবং মাঝখান থেকে মেডিসিনাল এফেক্টও হচ্ছিল, পার্মানেন্ট তো রিলিফ কিছু হচ্ছিল না। সে তুলনায় দি পেশেন্ট ইজ ফিলিং বেটার। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই মে কল হ্যানিম্যানস ডায়ালগ, when homeopathy, you have to do it in homeopathy, it is an art. Your neglect, make ourselves through masters of it, becomes a crime. সুতরাং your treatment, your prescription, your selection should be judicial, rational, systematic, methodical, and with ecumenic, my friends.